এক সন্ধ্যায় বিলাসপুর গ্রামের 3 জন লোক গ্রামের একটি বড় গাছের নিচে বসে গল্প করছিল। তাদের মধ্যে একজন বলল, এই যে আবার শুরু হলো, সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যায়। আরেকজন বলল, একদম ঠিক বলেছিস, তবে যাই বলিস, সন্ধ্যায় গরম মুড়ি পকোড়া খেতে খেতে গল্প করার মজাই আলাদা। তৃতীয় জন বলল, একদম সঠিক কথা, কিন্তু শৈলেন চাচা এখনো এলেন না কেন? শৈলেন চাচার কাছ থেকে সন্ধ্যার গল্প না শুনলে জমে না। প্রথম জন বলল, আরে দূর, ওসব কোনো গল্প নয়, সব সত্যি ঘটনা। দ্বিতীয় জন হাসতে হাসতে বলল, আরে বাদ দে, আমার তো মনে হয় না ওগুলো সত্যি ঘটনা। তৃতীয় জন মনে করিয়ে দিল, কেন, গতবারের কথা মনে নেই? শৈলেন চাচা যে ডুঙ্গর রামের কুয়ায় পিশাচ থাকার কথা বলেছিলেন, ওটাও হয়তো ভুয়া ছিল। এই পৃথিবীতে যা চোখে দেখা যায় তার বাইরেও অনেক কিছু আছে, তুই হয়তো বিশ্বাস করিস না, তাই এসব কথা বলছিস। তারা 3 জন এমন ভাবে কথা বলছিল, এমন সময় একজন বয়স্ক ব্যক্তি সেখানে এসে পৌঁছালেন। কি খবর, কেমন আছো সবাই? আজও সংজ্ঞা হতে বিদ্যুৎ চলে গেল দেখছি। তৃতীয় জন উচ্ছ্বসিত হয়ে বলল, আরে ওই দেখুন, শৈলেন চাচা এসে গেছেন। আর এই লোডশেডিং এর কি আর বলবো, চলুন বাদ দিন, বসুন বসুন। আপনার কথাই বলছিলাম, আমরা তো ভাবছিলাম আজ হয়তো আপনি আসবেন না। আপনি না এলে আমাদের গল্প জমে না। শৈলেন চাচা বললেন, আমি তোমাদের চেয়ে বয়সে বড় হতে পারি, কিন্তু তোমাদের মতো যুবক ছেলেদের সাথে বসে গল্প করার মজাই আলাদা। ওই বুড়োদের সাথে বসে শুধু অন্যের বদনাম করা আমার একদম ভালো লাগে না। প্রথম জন শৈলেন চাচার হাতে গরম মুড়ি পকোড়ার একটি প্যাকেট তুলে দিল। শৈলেন চাচা খুশি হয়ে বললেন, বাহ, এই সুন্দর সন্ধ্যায় গরম মুড়ি পকোড়া, খুব ভালো। তৃতীয় জন জিজ্ঞেস করল, তো শৈলেন চাচা, আজ আপনার জীবনের কোন ঘটনা শোনাবেন? আচ্ছা চাচা, আপনি কি কখনো সামনে থেকে ভূত দেখেছেন? শৈলেন চাচা কিছুক্ষণ চিন্তা করে বলতে শুরু করলেন, তোমরা হয়তো ভাবো যে আমি তোমাদের যে ঘটনাগুলো শোনাই সেগুলো সব মন গড়া, কিন্তু এমনটা একদম নয়। আমি ডাক্তার হওয়ার সুবাদে এই দেশের বিভিন্ন জায়গায় থেকেছি, সেখান থেকে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে আমার, আর সেটাই তোমাদের শোনাই। দ্বিতীয় জন বলল, সত্যি চাচা, আপনি যে ঘটনাগুলো শোনান সেগুলো শুনলে যে কারোরই ভয় লেগে যাবে। তৃতীয় জন আবদার করল, শৈলেন চাচা, আজ না নিজের চোখে দেখা কোনো ভূতের গল্প শোনান। শৈলেন চাচা বললেন, চলো আজ একটা কিছু অন্য ধরনের ঘটনা শোনাবো। আশা করি এই ঘটনা ভয়ের পাশাপাশি তোমাদের মনকেও ছুঁয়ে যাবে। তখন আমার বয়স খুব কম ছিল, ডাক্তার হিসেবে সবেমাত্র চাকরি শুরু করেছিলাম। তখন আমার ডাক্তারের পোস্টিং হয়েছিল বলপুর নামের একটি গ্রামে। সেই গ্রাম শহর থেকে অনেক দূরে ছিল, সেখানে তখনও বিদ্যুৎ ঠিকমতো পৌঁছায়নি। আমার জায়গাটা খুব ভালো লেগে গিয়েছিল, সেখানকার মানুষও আমাকে কিছুদিনের মধ্যেই আপন করে নিয়েছিল। সেদিন গ্রামের 2 জন লোক আমার সাথে দেখা করতে এসেছিল। তারা জিজ্ঞেস করলো, আমাদের এই গ্রাম আপনার কেমন লাগছে ডাক্তার সাহেব? আমি বললাম, খুব ভালো, এই জায়গাটা খুব শান্ত ও সুন্দর। তারা বলল, ডাক্তার সাহেব, আপনার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো সমস্যা হলে বা কিছু দরকার হলে আমাদের জানাবেন। আমি বললাম, হ্যাঁ, না, কোনো অসুবিধে হচ্ছে না, আমি একাই থাকি, তাই কোনো সমস্যা নেই। আর শ্যাম ভাইয়া তো আছেই, খাবার দাবার সব তৈরি করে দিলে খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাক্তার সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। ওই লোকটির কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। হাসতে হাসতে কথা বলা 2 জন লোক মুহূর্তের মধ্যে খুব গম্ভীর হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু বিশেষ কথা বলতে চাও? হ্যাঁ, সেটা তো বলতেই হবে। আসলে আপনি তো গ্রামের একদম শেষ প্রান্তে থাকেন, তাই বলছি, এই জায়গাটা তেমন নিরাপদ নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, এমন কথা কেন বলছেন? অন্ধকার হওয়ার পর বেশি বাইরে বেরোবেন না,
আর হাসপাতাল থেকেও চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসার। আপনার কোয়ার্টারের পেছনের যে রাস্তাটা জঙ্গলের দিকে যায়, সেই রাস্তাটার খুব দুর্নাম আছে ডাক্তার সাহেব। আমি জিজ্ঞেস করলাম, দুর্নাম মানে? তারা বলল, চোর ডাকাতের ভয় আছে ডাক্তার সাহেব। রাতে সেই রাস্তায় কাউকে একা পেলে একদম ছাড়ে না, এমনকি মেরেও ফেলে। আমি বললাম, এটা তো খুব ভয়ঙ্কর কথা, পুলিশ কিছু করছে না? আরে পুলিশ তাদের খুঁজে পেলে তো কিছু করবে, তাই আপনি নিজেই সতর্ক থাকবেন। তখন বুঝতে পারলাম কেন শ্যাম ভাইয়া সন্ধ্যা হওয়ার আগেই সব কাজ ছেড়ে চলে যেত। সেদিন ওই লোকেদের কথা শোনার পর থেকেই আমি খুব সতর্ক হয়ে গেলাম। খুব দরকার না হলে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতাম না, আর হাসপাতাল থেকে কাজ ছেড়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে আসতাম। সেদিন রাত খুব গভীর ছিল, আকাশ কালো মেঘে ঢাকা ছিল। দিনের সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে আমার গভীর ঘুম ভেঙে গেল। ডাক্তার সাহেব, ঘুমিয়ে পড়েছেন নাকি? খুব দরকার। ডাক্তার সাহেব, দয়া করে একবার দরজাটা খুলুন। গভীর ঘুম ভাঙায় আমার একটু রাগই হলো। এত রাতে আমাকে কে ডাকছে? আমি যে ডাক্তার এটা যেন কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম। আমার কাজের কথা মনে পড়তেই ভাবলাম, এত রাতে নিশ্চয়ই কেউ বিপদে পড়ে আমার কাছে এসেছে। এই ভেবেই বিছানা থেকে উঠে দরজা খুললাম। দরজা একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়েছিল। গ্রামেরই কোনো লোক হবে হয়তো, ঠিক মতো চিনতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? এত রাতে এখানে কি করছো? সে বলল, ডাক্তার সাহেব, আপনি কি আমার সাথে এখন একটু আমার বাড়ি যেতে পারবেন? আমি বললাম, এত রাতে? হ্যাঁ ডাক্তার সাহেব, আসলে আমার মায়ের শরীর খুব খারাপ, বিছানা থেকে উঠতেই পারছেন না। আমি বললাম, এমনটা? কিন্তু তোমার বাড়ি কোথায়? সে বলল, আমার বাড়ি জঙ্গল পার করে ওই অন্য গ্রামে। আসলে আমার মায়ের শরীর খুব খারাপ, আমার বাবাও বুড়ো হয়ে গেছেন, তাই এত রাতে আমিই এসেছি আপনাকে ডাকতে। বাবা তো মাকে ছেড়ে আসতে পারেন না। নিজের মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আর কিছু না ভেবে তখনই আমার ডাক্তারি সরঞ্জাম নিয়ে তার সাথে বেরিয়ে পড়লাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বাড়ি কি খুব দূরে? সে বলল, না ডাক্তার সাহেব, পাশেরই গ্রামে, একটু দূরে, কিন্তু বেশি সময় লাগবে না। বাইরে বেরিয়ে অন্ধকারে কিছুটা হাঁটতেই বৃষ্টির আবহাওয়া থাকায় বেশ ঠান্ডা লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম গণেশ। লোকটি রাস্তা দেখাতে দেখাতে আমার আগে আগে চলছিল, আর আমি তার পেছনে পেছনে। কিছুটা হাঁটার পর আমরা সেই জঙ্গলে পৌঁছালাম। চারপাশে বড় বড় গাছ ছিল, আর মাঝের সরু রাস্তা দিয়ে আমরা দুজনেই এগিয়ে যাচ্ছিলাম। আমার ভিতরে ভিতরে অদ্ভুত একটা ঘাবড়ানি অনুভব হতে লাগলো। আর সেই সাথে হঠাৎ ওই দুজন গ্রামবাসীর বলা কথাগুলো মনে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা গণেশ, এই জঙ্গলের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই তোমার বাড়ি যাওয়ার? সে বলল, হ্যাঁ ডাক্তার সাহেব, রাস্তা তো আছে, কিন্তু এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি জিজ্ঞেস করলাম, তোমার মায়ের শরীর খারাপ বললে, কি কষ্ট হচ্ছে তোমার মায়ের? সে বলল, মায়ের মাথা খুব ব্যথা করছে, সাথে প্রচন্ড জ্বর, খুব কষ্ট হচ্ছে আমার মায়ের। আমার বুঝতে অসুবিধা হলো না যে লোকটি তার মাকে খুব ভালোবাসে। আর একটু এগোতেই মনে হলো যেন দুটো ছায়া আমাদের পিছনে পিছনে আসছে, এমনকি তাদের ফিসফিস করে কথা বলার আওয়াজও শোনা গেল। আমি বললাম, একটু তাড়াতাড়ি চলো, মনে হচ্ছে কেউ আমাদের পেছনে আসছে। আমার কথা শুনে লোকটি একবার অন্ধকারের দিকে তাকিয়ে দ্রুত চলতে শুরু করলো। আমরা এত দ্রুত চলছিলাম, পেছনে ওই দুটো ছায়ার গতিও বাড়তে লাগলো। পেছন থেকে আওয়াজ এলো, এই তোরা দুজন দাঁড়া, বলছি, এই যা মাল আছে তাড়াতাড়ি দিয়ে দে, নইলে এখনই লাশ বানিয়ে দেব। আমার কাছে কিছু নেই, আর যে আমার সাথে আছে তার কাছেও কিছু নেই। ওর মায়ের শরীর খারাপ, ওকে দেখতে যাচ্ছি, আমাদের যেতে দাও। আমার মায়ের শরীর সত্যি খুব খারাপ। ডাকাতেরা বলল, আরে তোর মা মরে যাক, আমাদের কি? হঠাৎ করে তারা প্রচন্ড চিৎকার করে উঠলো, আরে বাবারে, বাঁচাও রে! আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে এটা কি হলো? ওই গুন্ডাগুলো এমন চিৎকার করে কেন পালিয়ে গেল? গণেশ বলল, ওরা হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে চলে গেছে। আপনি এবার তাড়াতাড়ি চলুন ডাক্তার সাহেব, অনেক দেরি হয়ে গেছে, আমার মা কেমন আছে কে জানে। হ্যাঁ চলো চলো। আর কিছুক্ষণ পরেই আমরা গণেশের বাড়িতে পৌঁছে গেলাম।
গণেশ বলল, ওই দেখুন আমাদের বাড়ি, আপনি যান, আমি এখানেই আছি। তুমি যাবে না ভেতরে? না না, আপনি যান না, আমি এখানেই আছি। ঘরের ভেতরে গিয়ে দেখলাম একজন বৃদ্ধা বিছানায় শুয়ে আছেন, মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, আর তার পাশে বসে আছেন একজন বৃদ্ধ। তাদের প্রথম দেখাতেই বুঝলাম যে তাদের শরীর খুব খারাপ। আমার পরিচয় জানার পর তারা দুজনেই যেন খুশিতে ঝলমল করে উঠল। ডাক্তার সাহেব, আপনি যে এখানে এসে কত উপকার করলেন আমরা বলে বোঝাতে পারবো না। বিপদ এতটাই বড় ছিল যে আমি সেই লোকটির কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এই রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেই বুঝে বাড়িতেই কিছু করার কথা ভাবলাম। বৃদ্ধ লোকটিকে বললাম, জ্বর তো খুব বেশি, এই অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমি একে একটি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আশা করি আপাতত এতে কাজ চলে যাবে। সময় নষ্ট না করে ইঞ্জেকশন দিয়ে দিলাম। আধ ঘন্টার মধ্যেই অবস্থার উন্নতি হতে লাগলো। বৃদ্ধ লোকটি বলল, আপনি সত্যি ভগবান ডাক্তার সাহেব, যদি আপনি আজ সময় মতো না আসতেন তো। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সকাল পর্যন্ত একদম ঠিক হয়ে যাবেন। আর আমি ভগবান নই, বরং আপনি এত ভাগ্যবান যে গণেশের মতন একজন মানুষ আপনার ছেলে। বৃদ্ধ লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, গণেশ? হ্যাঁ, গণেশ তো গিয়েছিল আমার বাড়ি, গিয়ে বলল যে তার মায়ের শরীর খুব খারাপ। তার কথা শুনেই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। বৃদ্ধ লোকটি বলল, গণেশ? গণেশ আপনাকে ডাকতে গিয়েছিল নিজের মায়ের কথা ভেবে? এটা শুনে আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, এত অবাক হচ্ছেন কেন? সেই বৃদ্ধ লোকটি একটি পুরনো ট্রাঙ্ক থেকে একটা ছবি বের করে আমার সামনে এনে বললেন, দেখুন তো, ইনি কি আপনাকে ডেকেছিলেন? ছবি দেখেই গণেশকে চিনতে আমার কোনো অসুবিধে হলো না। হ্যাঁ, এই তো গণেশ, এই তো গিয়েছিল আমাকে ডাকতে। আর গণেশ তো বাইরেই দাঁড়িয়ে আছে, আমাকে বলল ভেতরে যেতে, আর বলল যে ও বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু বাইরে থেকে কোনো জবাব এলো না। বৃদ্ধ লোকটি বললেন, না, ও এখন আর দেখা যাবে না, ওর কাজ তো শেষ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি মানে? বৃদ্ধ লোকটি বললেন, আজ থেকে 1 বছর আগের কথা, শহর থেকে কাজ করে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল আমাদের ছেলে। মায়ের খুব প্রিয় ছিল, মায়ের কোনো কষ্ট হলে ও একদম পাগলের মতন হয়ে যেত। মায়ের কষ্টে ও আজ আবার এসেছিল। সেই বৃদ্ধ লোকটি থেকে সব শুনে আমার কাছে বলার মতো কোনো শব্দ রইল না। ততক্ষণে সকালের প্রথম আলো ফুটতে শুরু করেছিল। শৈলেন চাচা বললেন, সত্যিকারের সন্তানেরা কখনো মরে না, তারা মরতে পারে না। এই ছিল সেই সত্যি ঘটনা যা সেদিন আমার সাথে ঘটেছিল। সেটাই আমি তোমাদের বললাম। বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ তোমাদের ওপর ছেড়ে দিলাম। তবে এটা অবশ্যই বলবো যে প্রতিটি ঘরে এমন একজন সন্তান অবশ্যই থাকুক যে তার মা বাবার সাথে সব সময় থাকে। সেই 3 জন আর কিছু বলতে পারল না। তারা শুধু চুপচাপ গণেশের মুখটা মনে করার চেষ্টা করতে লাগলো।